হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের যে সমস্ত ক্লাসগুলি আমি নিয়েছি, তো সেই সমস্ত ক্লাসে আমি তোমাদের বিভিন্ন অধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় ইউনিট টেস্টের সাজেশন নিয়ে ইতিহাস বিষয় থেকে। তো চলো দেখে নেওয়া যাক যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের সাথে প্রথমেই কিছু 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই। ঠিক আছে, বর্তমানে যেটাকে বলা হয় মুম্বাই। পরের প্রশ্ন, কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে ডব্লিউ.সি. ব্যানার্জি। পরের প্রশ্ন, স্বরাজ শব্দের অর্থ কী? উত্তর হলো স্বশাসন বা নিজের শাসন। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দেন? উত্তর হলো মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, বিপ্লবী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? উত্তর হলো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। দেখো এরপর, কবে ভারতের দেশভাগ ঘটে? তো 1947 খ্রিস্টাব্দে ভারতের দেশভাগ ঘটে। পরের প্রশ্ন, দেশভাগের ফলে কোন দুটি দেশ গঠিত হয়েছিল? তো আমরা তো সবাই জানি যে দেশভাগের পর ভারত এবং পাকিস্তান নামে দুটি নতুন দেশ গঠিত হয়েছিল। ঠিক আছে, ভারত এবং পাকিস্তান। তো এই সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো খাতায় লিখে নিয়ে তৈরি করে নিও। আশা করি তোমরাই পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলো কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন, মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? 1940 খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিলেন মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, এই পাকিস্তান গঠনে পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্র গঠনে কিন্তু এই মোহাম্মদ আলী জিন্নার কিন্তু অনেক ভূমিকা আছে। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন, ভারত বিভাগের ঘোষণা কে করেছিলেন? ভারত বিভাগের ঘোষণা কিন্তু করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তোমরা নামটা অবশ্যই মনে রেখো। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন হলো, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। তো এই যে 26শে জানুয়ারি, এই 26শে জানুয়ারি দিনটিকে কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে জানি। ঠিক আছে, ভারতের সংবিধান কার্যকর হয়। দেখো পরের প্রশ্ন, কবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল? তো পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, এবং ঠিক পরের দিন 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। দেখো এরপর আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যার মান কিন্তু 2। ঠিক আছে, তো দেখো প্রথমেই কি আছে, যে প্রথম প্রশ্ন হলো, মৌলিক অধিকার কয়টি ও কি কি? তো ভারতের সংবিধানের মৌলিক অধিকার কিন্তু আছে 6টি। দেখো কি কি অধিকার আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, এ সমস্ত। তো ভারতের মৌলিক অধিকার হলো 6টি, তোমরা মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো দেখো এর পরের প্রশ্ন হলো, সংবিধান কাকে বলে? সংবিধান কাকে বলে? ঠিক আছে, তো সংবিধান কাকে বলে? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল আইন। ঠিক আছে, যা সরকার ও যে নাগরিকদের মৌলিক অধিকার তা নির্ধারণ করে। ঠিক আছে, তো সংবিধান হলো কি আইন, সংবিধান হলো একটি আইন। ঠিক আছে, যা সরকার ও নাগরিকদের অধিকার রক্ষা করে, অধিকার এবং কর্তব্য কিন্তু নির্ধারণ করে। আর কি গণতন্ত্রের পরের প্রশ্ন হচ্ছে কি, গণতন্ত্র বলতে কি বোঝায়? ঠিক আছে, এখানে একটু ভুল আছে, তোমরা এটা দেখে নিও এই 3-এর প্রশ্নটা, যে গণতন্ত্র বলতে কি বোঝায়। তো গণতন্ত্র বলতে কি বোঝায়, যেখানে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে
এবং শাসন কার্যে অংশ নেয় সেটাই কিন্তু হলো গণতন্ত্র। মানে জনগণ যেখানে মানে নিজের যে সরকারকে নিজে নির্বাচিত করতে পারবে, ঠিক আছে, বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যে অধিকারের মাধ্যমে, সেটাই কিন্তু হলো গণতন্ত্র। দেখো পরের প্রশ্ন, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়? তো সাম্প্রদায়িকতা কি? সাম্প্রদায়িকতা হলো এমন এক মানসিকতা, ঠিক আছে, যেখানে মানুষের ধর্মীয় ভিত্তিতে বিভাজিত হয়ে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নিজের যে ধর্মীয় স্বার্থ, সেই স্বার্থকেই জাতীয় স্বার্থের ওপরে স্থান দেয়, সেটাকেই কিন্তু সাম্প্রদায়িকতা বলে। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন হলো যে লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? ঠিক আছে, লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? তো লাহোর প্রস্তাবে কি বলা হয়েছিল? লাহোর প্রস্তাবে বলা হয়েছিল ভারতের মুসলমানরা পৃথক জাতি, ঠিক আছে, ভারতের যে মুসলমানরা আছে তারা কি, তারা হচ্ছে পৃথক জাতি। তো তারা যেহেতু পৃথক জাতি, তাই কিন্তু তারা তাদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করতে পারে, ঠিক আছে, বা পৃথক রাষ্ট্র গঠন করতে হবে, এটাই হলো তাদের মূল বক্তব্য। তো এরপর দেখো মুসলিম লীগের প্রধান দাবি কী ছিল? তো মুসলিম লীগের প্রধান কি দাবি ছিল? যে পৃথক মুসলিম রাষ্ট্র তার দাবি ছিল, ঠিক আছে, মানে একটা পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি ছিল, যাতে কি মুসলমানদের যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার তা যাতে রক্ষা করা যায়, ঠিক আছে, একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবি তারা করেছিল, যাতে তাদের যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার তা রক্ষা করা যায়। পরের প্রশ্ন দেখো, গান্ধীর অহিংস সত্যাগ্রহের মূল ভাবনা কী ছিল? তো গান্ধীর অহিংস সত্যাগ্রহর মূল ভাবনা কী ছিল? যে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ, ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করা। পরের প্রশ্ন দেখো, চরমপন্থীদের আন্দোলনের মূল আদর্শ কী ছিল? চরমপন্থীদের আন্দোলনের মূল আদর্শ ছিল কি? তারা আত্মনির্ভরতা, বয়কট, স্বদেশী ও যে সশস্ত্র প্রতিরোধ, এ সমস্ত কিছুর মাধ্যমে স্বাধীনতা অর্জনের পক্ষে ছিল। মানে তারা শান্তিপূর্ণভাবে স্বাধীনতা অর্জনের পক্ষে ছিল না, ঠিক আছে, তারা তারা যে সমস্ত মানে স্বাধীনতার জন্য তারা আন্দোলন, মানে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু সশস্ত্র ছিল, ঠিক আছে, মানে তারা খুব একটা শান্তিপূর্ণভাবে তাদের নিবেদনগুলি প্রার্থনা করতেন না, ঠিক আছে, তারা মানে জোর গলাতে তাদের নিবেদন জানাতেন। তো চলো এরপর এসছি, দেখো কিছু সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন, যার মান থাকবে কি 3, ঠিক আছে। তো আমি 1, 2, 3 এবং 5 এইভাবে আমি প্রশ্নের মান অনুযায়ী তোমাদের সাথে প্রশ্নগুলি আলোচনা করছি, ঠিক আছে। তো সব ধরনের প্রশ্নই তোমরা এখানে পাবে। তো দেখো আমরা প্রথমে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন এবং তার উত্তর সদ্য আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করব 3 নাম্বার প্রশ্ন নিয়ে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি না, ঠিক আছে। তো এর পরিবর্তে দেখো আমি প্রশ্নের পাশে পেজ নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই পেজ নাম্বারগুলি তোমরা তোমাদের যে পাঠ্য বইটি আছে স্কুল থেকে দেওয়া, ঠিক আছে, মধ্যশিক্ষা পর্ষদের যে পাঠ্য বইটি, সেই পাঠ্য বইতে কিন্তু এই যে আমি পেজ নাম্বারটা উল্লেখ করে দিয়েছি, এই পেজ নাম্বারে কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা ওখান থেকে প্রশ্নের উত্তরগুলি দেখে নিও, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের সাথে উত্তরগুলি সম্পর্কেও আলোচনা করে দেবো। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, খিলাফত আন্দোলন সম্পর্কে লেখো। তো এই খিলাফত আন্দোলন সম্পর্কে যে লেখো প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর কিন্তু 119 নাম্বার পৃষ্ঠাতে আছে তোমাদের পাঠ্য বইতে, ইতিহাস পাঠ্য বইটা যেটা তোমাদের কাছে আছে স্কুল থেকে দেওয়া, সেই বইতে কিন্তু এই উত্তরটা দেওয়া আছে। তো চলো তোমরা যদি বুঝতে না পারো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো এই যে খিলাফত আন্দোলন সম্পর্কে কিন্তু এখানে টুকরো কথাতে 119 নাম্বার পৃষ্ঠাতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে দেখে নিও। এছাড়াও দেখো যে 2 নাম্বার প্রশ্ন চৌরাচৌরির ঘটনা, তো এটা সম্পর্কেও কিন্তু এই 119 নাম্বার পৃষ্ঠাতেই বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, ঠিক আছে। তো দেখো এর পরের প্রশ্ন যে রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে যা জানো লেখো। তো এই রাওলাট সত্যাগ্রহ সম্পর্কেও কিন্তু 118 নাম্বার পৃষ্ঠাতে
বলা হয়েছে, ঠিক আছে। তো এই যে সমস্ত আমি পেজ নাম্বারগুলো দিয়ে রেখেছি প্রশ্নের সাথে, তো তোমরা ওই পেজ নাম্বার থেকে উত্তরটা দেখে নিও। তো দেখো পরের প্রশ্ন, দেশভাগের কারণগুলি উল্লেখ করো। তো দেশভাগের কারণগুলি উল্লেখ করো, এটা আছে 142 নাম্বার পৃষ্ঠাতে। পরের প্রশ্ন দেখো, রেড ক্লিপ লাইন কি, ঠিক আছে। তো রেড ক্লিপ লাইনটি তোমরা পাবে 144 নাম্বার পৃষ্ঠা থেকে, ঠিক আছে। 144 নাম্বার পৃষ্ঠায় আছে তোমাদের পাঠ্য বইয়ের 144 নাম্বার পৃষ্ঠায় আছে রেড ক্লিপ লাইন। তো দেখো পরের প্রশ্ন, যে দেশভাগের পর, ঠিক আছে, সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়েছিল। তো চলো দেখে নাও যে 144 নাম্বার পৃষ্ঠাতে দেশভাগের পর সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়েছিল। তো দেখো এখানেই আছে রেড ক্লিপ লাইন সম্পর্কে, ঠিক আছে। তো রেড ক্লিপ লাইনটি দেখো এখানে আছে, যেটা আর কি সীমানা, ভারতের সীমানা হিসেবে টানা হয়েছিল, ঠিক আছে। তো দেখো এরপরে যেটা বললাম আমি, যে মানে দেশভাগের, ঠিক আছে, দেশভাগের পর সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়েছিল, ঠিক আছে, 6 প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা 144 পাতায় এই জায়গাটাতে পেয়ে যাবে, ঠিক আছে। যে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়েছিল, কি প্রভাব পড়েছিল দেখো, বহু মানুষ কিন্তু এই যে দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, এই দাঙ্গা হাঙ্গামার ফলে আমাদের যে ভারত তা কিন্তু প্রচণ্ডভাবে কালিমালিপ্ত হয়েছিল। এছাড়াও কি হয়েছিল, ভারত বিভাজনের ফলে ভারতের যে সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষের কিন্তু প্রচুর দুর্ভোগ ভোগ করতে হয়েছিল, ঠিক আছে। প্রচুর দুর্ভোগ ভোগ করতে হয়েছিল তাদেরকে, কি তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল, বহু মানুষকে দেশ কিন্তু ছাড়তে হয়েছিল। তো দেখো এরপর 7 প্রশ্ন, মুসলিম লীগের ভূমিকা আলোচনা করো, যার উত্তর আমরা কিন্তু পেয়ে যাব 137 পৃষ্ঠা। দেখো তোমরা এখানে উত্তরটা দেখে নাও 137 পৃষ্ঠায়, ঠিক আছে। মুসলিম লীগের ভূমিকা, ঠিক আছে, মুসলিম লীগের ভূমিকা আলোচনা করো। তো এরপর দেখো পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী আন্দোলনের ভাবনা কেমন ছিল। তো সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী ভাবনা আন্দোলন সম্পর্কে দেখো 127 পাতায় বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। 127 থেকে 28 পাতায়। তো এই সুভাষচন্দ্র বসু কিন্তু তার যে শিক্ষাগুরু চিত্তরঞ্জন দাস, তো চিত্তরঞ্জন দাসের দ্বারাই প্রভাবিত হয়ে কিন্তু এই ভারতের জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো সেই সম্পর্কে দেখো এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা এটা সম্পর্কে দেখে নিও। দেখো এই অংশটাতে সুভাষচন্দ্র বসুর কিন্তু জীবন সম্পর্কে বা ছাত্র জীবন সম্পর্কেও কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো এখানটা তোমরা দেখে নিও, এবং তার যে সমস্ত হরিপুরা এবং ত্রিপুরা অধিবেশনে যে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন সেটা সম্পর্কেও কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখো পরের প্রশ্ন, ভারতের যে সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনীতে নৌবিদ্রোহের প্রভাব, ঠিক আছে। 9 প্রশ্ন, ভারতের সেনাবাহিনীতে নৌবিদ্রোহের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো ভারতের সেনাবাহিনীতে নৌবিদ্রোহের প্রভাব সম্পর্কে 132 পাতায় আলোচনা করা হয়েছে। যে নৌবিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 18 থেকে 23 ফেব্রুয়ারি, ঠিক আছে। তলোয়ার নামক একটি জাহাজে কিন্তু হয়েছিল। তো দেখো এই নৌবিদ্রোহ সম্পর্কে তোমরা এই অংশটা থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা 132 পাতার এই অংশটা দেখো, এই অংশটা কিন্তু উত্তরটা সুন্দরভাবে দেওয়া আছে। তো চলো দেখে নেওয়া যাক এরপর পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, 10 প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, ঠিক আছে। কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেটা আমরা পেয়ে যাবো কত, 157 নম্বর পৃষ্ঠা। দেখো 157 নম্বর পৃষ্ঠাতে ভারতের নাগরিকদের যে মৌলিক অধিকার, ঠিক আছে, সেই মৌলিক অধিকার সম্পর্কে দেখো এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। পেজ নাম্বারটা হলো 157, ঠিক আছে। পেজ নাম্বারটা হলো কত, 157 নাম্বার পৃষ্ঠায় ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার সম্পর্কে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এরপর দেখো মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 155 নম্বর পৃষ্ঠাতে দেখো। তো 155 নম্বর পৃষ্ঠাতে মহাত্মা গান্ধী দলিতদের জন্য যে সমস্ত উদ্যোগগুলো নিয়েছিলেন তার সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো গান্ধীজি মূলত যে দলিতদেরকে যে বিভিন্ন মন্দিরে ঢুকতে দেওয়া হতো না এবং তাদেরকে যে অস্পৃশ্য করে রাখা হয়েছিল, তো তাদের জন্য কিন্তু তিনি অনেক আন্দোলন করেছিলেন এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি মানে যাতে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় সে সম্পর্কে অনেক তিনি সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যেমন দেখো তফসিলিদের জন্য কিন্তু 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। এছাড়াও তাদের যে শিক্ষা, তাদের যে স্বাস্থ্য, এই সমস্ত বিষয়েও কিন্তু তিনি নানান উদ্যোগ নিয়েছিলেন। তো দেখো এই অংশটাতে 155 নম্বর পৃষ্ঠার এই অংশটাতে কিন্তু এই দলিতদের সম্পর্কে যে মানে মহাত্মা গান্ধীর উদ্যোগ সে সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো চলো এরপর আমরা দেখে নেবো কিছু বিশ্লেষণধর্মী প্রশ্ন নিয়ে, যার মান হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন কি, ভারতে দেশভাগের পিছনে কোন কোন রাজনৈতিক ও সামাজিক কারণ কাজ করেছিল। তো
তো আমাদের ভারত যে ভাগ হয়েছিল তা নিশ্চয়ই একদিনে ভাগ হয়নি, তো বহু দিনের একটা পরিকল্পনা বা বলা হয় যে এটা পরিকল্পিতভাবেই ভারতকে ভাগ করা হয়েছিল। তো এই যে ভারত ভাগ হলো, সেই ভাগের পিছনে কিন্তু বিভিন্ন কারণ আছে, সেটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন। তো তোমাদেরকে রাজনৈতিক এবং সামাজিক কারণ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসা কিন্তু অনেকটাই চান্স আছে। তোমরা ধরে রেখো যে 100%ই তোমরা কমন পাবে, তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে কিন্তু তৈরি করে নিও, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন, ভারতের যে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা, ঠিক আছে, ভারতের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো, যার উত্তর কিন্তু আছে 151 নাম্বার পৃষ্ঠাতে। তো দেখো এরপর 2-এর প্রশ্ন, তো ভারতের যে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আমি বললাম যে 151 নাম্বার পৃষ্ঠাতে আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ভারতের আঞ্চলিক স্বায়ত্তশাসন, ঠিক আছে, তো ভারতের যে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা তার কিন্তু ভাগ আছে, যে গ্রামীণ বা পৌর, এই দুটি ভাগে বিভক্ত, ঠিক আছে। তো এই দুটি ভাগ, ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থা এবং যে পৌর ব্যবস্থা, সেই সম্পর্কেই কিন্তু এখানে আলোচনাটা করতে হবে। তো দেখে নাও, এই যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, জেলা পরিষদ, পৌরসভা, তো এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিতভাবে একটু আলোচনা করতে হবে। এরপর দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত যে সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, যে সমস্ত শব্দগুলো আছে, তো এই যে শব্দ এবং আদর্শগুলি, এই শব্দের যে আদর্শ, ঠিক আছে, সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো এই যে ভারতের সংবিধানের প্রস্তাবনা এবং ভারতের সংবিধানের প্রস্তাবনাতেই দেখো এই শব্দগুলো আছে, এবং এই শব্দগুলো সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিতভাবেই বলা হয়েছে, ঠিক আছে। এই 148 নাম্বার পৃষ্ঠাতে কিন্তু বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে। তো এই যে ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, এই যে ধর্মনিরপেক্ষ, তো তোমরা দেখো এই যে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝাচ্ছে, ধর্মনিরপেক্ষ বলতে কিন্তু বোঝানো হচ্ছে যে ভারত রাষ্ট্রের কি নিজস্ব কিন্তু কোনো ধর্ম নেই, ঠিক আছে, ভারত রাষ্ট্রের কিন্তু নিজস্ব কোনো ধর্ম নেই, ঠিক আছে। ভারত কিন্তু কোনো ধর্মেরই বিরোধিতা করে না, ভারত কিন্তু কোনো ধর্ম বা রাষ্ট্রের বিরোধিতা করে না, প্রত্যেক নাগরিকই কিন্তু তার নিজস্ব, ঠিক আছে, নিজস্ব বিশ্বাসযোগ্যতা বা ধর্মচরণ এখানে করতে পারে। তো এখানে দেখো বলা হয়েছে, এবং সাধারণতন্ত্র সম্পর্কেও দেখো এখানে বলা হয়েছে। দেখো এরপর পরের প্রশ্ন, সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো। এর উত্তর কিন্তু আছে 136 নাম্বার পৃষ্ঠা। দেখো এই 136 নাম্বার পৃষ্ঠাতে উত্তরটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, যে মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান কিন্তু শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান, ঠিক আছে। তিনি কি করেছিলেন, তিনি পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটাতে চেয়েছিলেন, এবং যে মুসলিম সমাজ, এই মুসলিম সমাজকে কিন্তু শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছিলেন, এবং তার জন্যই তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তো এটা দেখো এখানে দেওয়া আছে 136 নাম্বার পৃষ্ঠাতে, তো তোমরা এটা ভালোভাবে দেখে নিও। তো দেখো এরপর মহাত্মা গান্ধীর নেতৃত্বে আঞ্চলিক আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। তো শেষ প্রশ্ন, ঠিক আছে, তো মহাত্মা গান্ধীর আঞ্চলিক আন্দোলন, তো মহাত্মা গান্ধী তো বিভিন্ন আঞ্চলিক আন্দোলন করেছিলেন। তো তার মধ্যে 3টে উল্লেখযোগ্য, সেটা হলো কি, দেখো যে বিহারের চম্পারণে হয়েছিল, ঠিক আছে, চম্পারণ আন্দোলন, তারপরে দেখো খেরা, গুজরাটে খেরা অঞ্চলে খেরা আন্দোলন, ঠিক আছে, এছাড়া কি রাওলাট সত্যাগ্রহ, তো এই সমস্ত আন্দোলনগুলি সম্পর্কে দেখো এখানে আলোচনা করতে বলা হচ্ছে। তো দেখো এই যে 118 নাম্বার পৃষ্ঠায়, 118 নাম্বার পৃষ্ঠাতে কিন্তু তোমরা এই উত্তরগুলি পেয়ে যাবে, উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা এই উত্তরটা করে নিও। তো দেখো আজকে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তো সে সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু একটাও বাদ দিও না, আশা করি তোমাদের পরীক্ষা খাতে এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। তো অবশ্যই উত্তরগুলোকে তৈরি করে নিও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে অন্য কোনো ক্লাসে, আজ এখানেই রাখছি।